সাতক্ষীরায় মৌসুমের প্রথম আম নামানো শুরু। বাগানে বাগানে চাষিদের ব্যস্ততা। প্রথম ধাপে বাজারজাত হচ্ছে গোপালভোগ। জেলা প্রশাসনের নজরদারি। বৃষ্টি না হওয়ায় হাওড় অঞ্চলের মাঠে মাঠে চলছে ধান কাটা মাড়াই। সোনার ফসল হারিয়ে নিঃস্ব অসংখ্য কৃষক পরিবার। পানিতে ডুবে প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমাণ। হামে আক্রান্ত হয়ে আজও রাজশাহী এবং ময়মনসিংহে 2 শিশুর মৃত্যু। উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। 1.5 মাসের মধ্যে সোমবার একদিনেই মারা গেছে 17 শিশু। চট্টগ্রামে ব্যাংকে তালা দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। আস্থা ফেরাতে অর্থ ফেরতের বিষয়ে নতুন করে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার আম। জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী জেলার সব এলাকায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ এবং বাজারজাতকরণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বাজারে আসছে গোপাল ভোগ আম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, আম সংগ্রহ এবং বাজারজাতকরণ কার্যক্রম কেমন চলছে? পুরো কার্যক্রমে কি প্রশাসন নজরদারি করছেন কিনা? রওশন, আজ থেকে কিন্তু জেলা প্রশাসনের যে আম ক্যালেন্ডার ঘোষিত ছিল সেই ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের যে সমস্ত আম রয়েছে, দেশীয় জাতের আম, সেই আমগুলোই মূলত বাজারজাতকরণ শুরু হয়েছে। সকাল 10টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকায় কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। তো আমরা এখন যে বাগানটিতে রয়েছি, এই বাগানটিতে এসে যেটি দেখেছি, সকাল থেকে কিন্তু যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন বিভিন্ন এলাকার, সেই ব্যবসায়ীরা বাগানেই কিন্তু এসে অপেক্ষা করছেন। তারা এখান থেকে সরাসরি আম কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারের যে আমের আড়তগুলো রয়েছে, সেখানেও কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে আম আসতে শুরু করেছে এবং সেখানে কিন্তু সকাল থেকে এই সমস্ত আম পাইকারিতে নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে। আজকে বাজার দর অনুযায়ী এখানে প্রতি মণ আম বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত, যেটি এখন কিছুটা দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন, কারণ একসাথে প্রচুর পরিমাণে আম বাজারে ওঠাই দাম কিছুটা কম রয়েছে। তবে আগামীতে যখন হিমসাগর আমটি বাজারে আসবে তখন কিন্তু দাম আরও কমে যাবে, এমনটি তারা বলছেন। আগামী 15 মে থেকে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে আম হিমসাগর আম, সেটি বাজারে উঠতে শুরু করবে। এছাড়া এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি, এখানে মূলত গোবিন্দভোগ, গোপালভোগ এবং দেশীয় জাতের যে সমস্ত আমগুলো, সেগুলো বাগান থেকে পাড়া হচ্ছে এবং এই সমস্ত আম কিন্তু এখান থেকে পেড়ে বাজারে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে এখানকার যে সমস্ত বাগানগুলো রয়েছে, সেই বাগানগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে আম সংগ্রহ করছেন। এছাড়া বিভিন্ন এলাকার যে সমস্ত পাইকারি ব্যবসায়ী যারা বিভিন্ন আড়ত থেকে এসেছেন, তারাও কিন্তু বাগান থেকে এবার সরাসরি আম নিয়ে যাচ্ছেন। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এবছর 70,000 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হবে, যেটি গত বছর ছিল মাত্র 55,000 মেট্রিক টন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। তবে প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারে কিন্তু চাষিরা বেশ ভালো লাভবান হবেন, এমনটি কিন্তু তারা বলছেন। তো এবছর জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সাতক্ষীরায় তাদের যে সার্বিক নজরদারি, সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে যাতে কোনোভাবেই অপরিপক্ক আম বাজারজাতকরণ না হয় সে বিষয়টা লক্ষ্য রাখছেন এবং তারা বলছেন যে এই অপরিপক্ক আম যাতে বাজারে না যায় সেজন্য কিন্তু নিয়মিত মনিটরিং কার্যক্রম করা হচ্ছে এবং তারা কিন্তু নানাভাবেই কিন্তু এখান থেকে তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরায় এবছর 4140 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে, যেখান থেকে প্রায় 70,000 মেট্রিক টনের বেশি আম উৎপাদন হবে, এমনটি আশা করছে কৃষি বিভাগ। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আম বাগানের সবশেষ তথ্য। আজ থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ এবং বাজারজাতকরণ কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। হবিগঞ্জে টানা বৃষ্টি এবং উজানের ঢলে ডুবেছে বিস্তীর্ণ হাওরের ফসলি জমি। বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাঠেই নষ্ট হয়েছে কাঁচা পাকা ধান। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব অসংখ্য কৃষক পরিবার। পানির বৃদ্ধি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কা করছে জেলার কৃষি বিভাগ। কাজল সরকারের প্রতিবেদন। আজমেরীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের কৃষক গাউস মোড়ল বর্গা নিয়ে 20 বিঘা জমিতে করেছিলেন বোরো আবাদ। হঠাৎ পানি উঠায় তাড়াহুড়ো করে 10 বিঘা জমির ধান কেটে মাড়াই করে রাখেন, কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান শুকাতে না পেরে এখন সবই নষ্ট।
বন্যার লেগে সবাই চাললাম আমার সব রাঙ্গে কিছু চলে গেছে আর কিছু পচে গেছে। দালনা চাল বেচে সাইডে আমরা খাওয়া দাওয়া ঘরে একশো চাউলও নাই, এটা ফুকাইলে হরে চাল ভাত করে চাল ভাত হইতে হয়, ওরা চাল ভাতও নাই। গাউস মোড়লের মতো হাওড়পাড়ের অসংখ্য কৃষকের অবস্থায় নির্মম। হাওরের পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় ঝুঁকিতে রয়েছে উঁচু জমির ধানও। আবহাওয়া স্বাভাবিক হলেও শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না তারা। এদিকে গত 8 দিনের টানা বৃষ্টিতে মাড়াই করা ধান শুকাতে না পেরে সেগুলোও নষ্ট হয়ে গেছে। লেবারের কারণে আমরা দেড় গেছে চললে কৃষক আমরা মারা গেছে একবার তো খালি লেবারের কারণে খাটাল হয় না, সারা দেশ খাটল নাই। একসঙ্গে পানি আইছে, একসঙ্গে হবিগঞ্জ জেলার ভিতরে খামলাওই নাই, সেরে নাই, একসঙ্গে ভাঙা। বাড়ি বৃষ্টিপাতের কারণে সব খাল বিল বইরে উঠিয়া যেগুলা জমি মানে খাটার বাকি রয়েছে এগুলো এই ফইরিয়া গেরা উঠতেছে। পানির কারণে ধান কিছু খাটছিলাম, খাইতেও ধান নষ্ট অন্তর কাছে চলেও গেছে, আর যেটি খাটছি ইদিও শেষ। কৃষি অধিদপ্তর বলছে জেলায় প্রায় 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এতগুলা ধান একসাথে রাখার মতো জায়গা নেই, একসাথে মারা করার মতো জায়গা নাই। সুতরাং আসলে দিনে যদি ভালো না হয় অ্যাকচুয়ালি আমাদের খুবই কঠিন। কাঁচা ধানটা উটোরা সরাসরি কিনতে হয়, তাহলে হয়তো কৃষক কিছুটা উপকৃত হবে। পাশাপাশি আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসন সবাই আমাদের কৃষকের পাশে আছে। আর পাশাপাশি একটি প্রণোদনা দেওয়া হবে। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এবছর জেলায় 7,090 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন হবিগঞ্জ। এদিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে হাওড় অঞ্চলের কৃষকদের মাঝে। বৃষ্টি না হওয়ায় সকাল থেকেই মাঠে মাঠে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। এদিকে এখনও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বেশ কয়েকটি নদ নদীতে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন কাজল সরকার, নেত্রকোনায় আছেন রিফাত আহমেদ রাসেল, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস এবং মৌলভীবাজারে আছেন এম এ হামিদ। তবে শুরুতেই সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই। লিপসন, কৃষকদের ধান কাটা কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোজন আসলে এখনকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু তাদের যে কষ্টের ধান, সেই ধান ঘরে তুলতে কিন্তু প্রাণপণ চেষ্টা আমরা দেখেছি শুরু থেকেই করছেন। বিশেষ করে এই জেলার কথা যদি বলি যে গত টানা বৃষ্টিপাতে কিন্তু এখনকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছিলেন। বেশিরভাগ হাওড়েই কিন্তু আমরা দেখেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এখনকার হাওড়ের যে কষ্টের ধান সেটি কিন্তু আসলে তলিয়ে যায়। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এখনকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের কষ্টের গ্রামের যে ধান, সেই ধানটি ঘরে তোলার জন্য কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শুরু হচ্ছে দেখা মিলছে, যার ফলে কিন্তু সকাল থেকে কিন্তু শুরু হচ্ছে দেখা মিলছে, যার ফলে কিন্তু হাওড়ের যে কৃষক কিষানীরা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন। অনেকেই যে ধান আসলে ক্ষেত্রে গড়ে তুলেছিলেন রোদের অভাবে শুকাতে পারছিলেন না, সেই ধানটুকুও কিন্তু তারা ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছেন যে তারা রোদে শুকানোর চেষ্টা করছেন। সেই সাথে যদি বলি যে অধিকাংশ হাওড়ের যে ধান তলিয়ে গিয়েছিল সেই ধানও কিন্তু আসলে অনেকে আসলে কোমর পানি থেকে এখনো কিন্তু আসলে তোলার চেষ্টা করছেন, যদিও সেটি গবাদি পশুর খাবার হিসেবে তারা ব্যবহার করবেন। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে ধান অর্থাৎ অবশিষ্ট 137টি হাওড়ে কিন্তু আসলে বড় ধানের চাষাবাদ হয়েছিল, অবশিষ্ট হাওড়ে ধানটুকুও কিন্তু আসলে কৃষকরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে কৃষকরা যেটি বলছেন আরো 10 থেকে 12 দিন এই জেলায় দেখা সবকিছুই তারা আসলে করতে পারবেন। তবে চলতি থেকে শুরু করে মারাই সব আসলে করতে পারবেন। তো চলতি বছর যদি বলি 2,23,511 হেক্টর জমিতে কিন্তু এই জেলাতে বোরো ধানের চাষাবাদ হচ্ছে, যেখান থেকে ইতিমধ্যে কৃষি বিভাগ যেটি বলছে 1 লাখ বোরো ধান কিন্তু আসলে তারা ইতিমধ্যে গড়ে তুলেছেন। তবে সব মিলিয়ে বলা যায় যেহেতু আবহাওয়া কৃষকদের অনুকূলে রয়েছে, যার ফলে তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। পাশাপাশি যদি বলি আবহাওয়া এইভাবে অনুকূলে থাকলে কিন্তু তাদের মুখে শেষ হাসির ঝিলিক পড়বে। রৌশন, আমরা সুনামগঞ্জের পরিস্থিতি জানছিলাম। নেত্রকোনার অবস্থা জানাতে রাসেল, কি দেখছেন নেত্রকোনার বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন, আর ধান কাটা নিয়ে কৃষকরা কি বলছেন? সুনামগঞ্জের কথা শুনছিলেন। নেত্রকোনার অবস্থা কিন্তু প্রায় একই রকম। আজকে কিন্তু সকাল থেকে আমরা রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাচ্ছি। রোদের
প্রখর তাপ থাকার ফলে কিন্তু কৃষকদের মুখে আমরা একটা হাসি দেখতে পেয়েছি। বিশেষ করে গেল কয়েকদিনের দফায় দফায় বৃষ্টি এবং ভারী বর্ষণের ফলে কিন্তু এই এলাকার যারা কৃষক তারা কিন্তু অনেকটাই শঙ্কিত হয়ে পড়েছিলেন। এমনিতেই আগাম যে বন্যা, সেই বন্যায় তাদের ফসল তলিয়ে গেছে। এরপরে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টি তাদের মোটামুটি রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছিল। এখন আজকে সকাল থেকে মোটামুটি রোদের যে প্রখরতা, সেই রোদের প্রখরতা কিন্তু অনেকটাই রয়েছে। এর ফলে কিন্তু গরমও বেড়েছে। এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে গরম বাড়লেও তাদের যে ধানগুলো এখন পর্যন্ত যে মাঠে রয়েছে, সেই মাঠ থেকে যদি তারা তুলতে পারেন তাহলেই কিন্তু তাদের স্বস্তি ফিরবে। এবং এই ধানগুলো তুলতে কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি যে বাগড়ার হাওরে যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু দলবদ্ধ হয়ে নেমেছেন এবং সমমান কোথাও বা তারও বেশি পানিতে নেমে কিন্তু তারা ধান সংগ্রহ করছেন। এই হাওরে বেশিরভাগ জমি কিন্তু এখন পর্যন্ত পানির নিচে রয়েছে। যেহেতু বৃষ্টি কমেছে, পাহাড়ি ঢলের পানিও কমতে শুরু করেছে, তার ফলে কিন্তু কিছুটা পানি কিন্তু এই অঞ্চলে কমছে। তবে এখন পর্যন্ত যে আশার কথা হচ্ছে যে তারা যেমনটা আশা করেছিলেন যে আগেভাগে ধানগুলো ঘরে তুলতে পারবেন, তেমনটা কিন্তু তাদের হচ্ছে না। কারণ এখন পর্যন্ত এই হাওরে প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু তাদের অবশিষ্ট রেখেই দিতে হবে। কারণ এই ধানগুলো তারা কাটতে পারবে না। কারণ একেবারেই আ দা ওই বৃষ্টির পানিতে ডুবে থেকে এবং ঢলের পানিতে ডুবে থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও যে অবশিষ্ট যে ধানগুলো তারা ডাঙায় তুলেছেন, অর্থাৎ উঁচু স্থানে তুলে রেখেছেন, সেই ধানগুলো কিন্তু আজকে দেখলাম যে মাড়াই করে তারা রোদে শুকিয়ে কিন্তু বিক্রি কিংবা ঘরে নেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। তারা এখন পর্যন্ত আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই জেলায় 13,500 হেক্টর ফসলি জমি কিন্তু এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত রয়েছে। তবে আজকের যে রোদের প্রখরতা দেখেছে, সেই রোদের প্রখরতা যদি আগামী কয়েকদিন অব্যাহত থাকে তাহলে এই জেলায় যে ক্ষতির সংখ্যা করা হচ্ছিল, সেই ক্ষতি কিন্তু আরো অনেকটাই কমিয়ে আনবে। পাশাপাশি যেই কথাটি হাওরবাসী বারবার বলছিল যে দামের কথা, সেই দামও কিন্তু তারা এখন বলছেন যে এভাবে রোদ উঠছে, সেই ধানগুলো যদি পুরোপুরি তারা শুকিয়ে বাজারে নিতে পারেন তাহলে কিন্তু ভালো একটি দাম তারা পাবেন বলে আশাবাদী। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটা ও হাওর পরিস্থিতি সর্বশেষ। মশিউর, আমরা নেত্রকোনার পরিস্থিতি জানছিলাম। আপনি জানাবেন যে কিশোরগঞ্জের এখন আবহাওয়া কেমন দেখছেন, আর বিশেষ করে তলিয়ে যাওয়া যে ধানের ফসলি জমি ছিল সেখানে এখন কি পরিমাণ পাকা ধান রয়েছে, সংগ্রহ কার্যক্রম কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আর রোশন, তলিয়ে যাওয়া যে জমিগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে হাওরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 61% ধান কাটা হয়েছে। তবে সেখানে মাঠ পর্যায়ে কিন্তু আরও বেশি আমরা দেখেছি যে জমির নিচে তলিয়ে আছে, সেগুলো কিন্তু আসলে খুব বেশি কাটতে পারেনি। একদম কাছাকাছি যেগুলো, যেহেতু এগুলো টানা বৃষ্টি ছিল এবং গলা পানি বুক পানিতে তারা দাঁড়িয়ে কোনো রকমে কিছু কিছু জমি কাটতে পেরেছিল। এর মধ্যে বেশিরভাগই কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে। তবে আশার বাণী হচ্ছে, যেহেতু আজকে সকাল থেকে রোদ উঠেছে, আবহাওয়া অফিসও বলছে যে আজকে থেকে আসলে বৈরিতা আবহাওয়ার কমার কথা রয়েছে। তো সেই জায়গা থেকে একটা প্রত্যাশা বাড়ছে কৃষকদের যে বাকি যে জমিগুলো আসলে তলিয়ে আছে সেগুলো তারা তুলতে পারবে। কিন্তু তুলতে পারলেও সেগুলো আসলে কতটা কাজের হবে সে নিয়ে কিন্তু শঙ্কিত কৃষকরা। তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘ সময় যেহেতু এগুলো পানির নিচে পড়েছিল, সেগুলো তোলার পরে আসলে অনেক ধানই দেখা যাবে যে পচে গেছে। তবে আজকে খলাগুলোতে আমরা দেখেছি যে ধানগুলো উঠছে এবং কৃষানীরা কিন্তু ব্যস্ত হচ্ছে। তারা ধান শোকানোর কাজ করছে এবং চেষ্টা করছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই চারা গজিয়ে গেছে, তারপরেও তারা অনেকগুলো ধান আমরা দেখেছি যে খলাগুলোতে তারা ব্যস্ত সময় পার করছে। তবে তারা এখন প্রত্যাশা করছে যে আছে কেবল সরকারের দিকে, তাদের যে ধানের যে ন্যায্য মূল্যগুলো সেগুলো তারা যেন পায়। এবং যেহেতু ভেজা ধান খাদ্য অধিদপ্তর ক্রয় করা শুরু করেছে, সেগুলো কিন্তু শুকনো ধান, যে 14 ভাগ যে মশার প্রয়োজন সেটি কিন্তু এই যে তলিয়ে যাওয়া ধান কিংবা ভেজা ধানে পাওয়া যাবে না। সেক্ষেত্রে এর সুফল কিন্তু তলিয়ে যাওয়া যে ক্ষতিগ্রস্ত কৃষক তারা কিন্তু পাচ্ছেন না। সেক্ষেত্রে তারা যেন সহায়তাটা পায় এবং সরকারি পক্ষ থেকে যে প্রণোদনার ব্যবস্থাটা করা হয়েছে, তারা বারবার বলছে যে একেবারেই যে প্রকৃত কৃষক যারা আছে একেবারে হাওর পর্যায়ে প্রান্তিক পর্যায়ে তাদের কাছে যেন পৌঁছে যায়। বিশেষ করে তারা যে এই যে ধানগুলো নিয়ে তলিয়ে গিয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত ধানগুলোর যেন একটা সুব্যবস্থা হয়। তো এই ছিল কিশোরগঞ্জে আমার কাছে সর্বশেষ তথ্য। রোশন। হামিদ, মৌলভীবাজারে যে ফসলি জমি তলিয়ে গেছিল সেখানে আসলে দেখা যায় যে এখন ধান সংগ্রহ করলেও বেশিরভাগই আসলে নষ্ট হয়ে যাওয়ার সংখ্যাটা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে মৌলভীবাজারে, কি বলছেন কৃষকরা? আমি একটি দুঃখের কথা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে মৌলভীবাজার হাওর অঞ্চলে
ইতিমধ্যে 5042 হেক্টর সোনালী ফসল পানিতে তলিয়ে গিয়ে যাওয়ার সাথে সাথে গতকালকে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। রাজনগরের কাওয়াদিকি হাওড়ের একজন চা শ্রমিক, কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন রঞ্জন বাউরি। তিনি কুলাউড়া চাতলাপুর 44 পাট্টা এলাকার বাসিন্দা। তিনি নৌকা ডুবে যখন হাওড় থেকে ধান কেটে নিয়ে আসছিলেন, নৌকা ডুবে সেখানে কয়েকজন পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একে মরার উপরে খড়ার গা বলা যায়। এটা আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে হাওড় অঞ্চলে ইতিমধ্যে 87 ভাগ ধান কর্তন করা হয়েছে এবং উচ্চ অঞ্চলে 34 ভাগ ধান কর্তন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে হাওড় অঞ্চল ঘুরে বা নিম্নাঞ্চল ঘুরে দেখেছি যে তাদের যে পরিসংখ্যান সেটার চেয়ে অনেক বেশি ধান হাওড় অঞ্চলে পানির নিচে নিমজ্জিত রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনের ডানে বামে যে হাওড় অঞ্চলগুলো রয়েছে তৈ পানি দেখা যাচ্ছে, সবগুলো কিন্তু ধান আছে এখানে এবং ধানগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা বলছেন যে তাদের যে সোনালী ফসল তারা সেগুলো ঘরে তুলতে পারছেন না। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে রুদ্রোজ্জ্বল দেখা দিলেও হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে। অনিশ্চয়তার মাঝে তারা দিন কাটাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে কষ্টার্জিত ফসল সেগুলো গড়ে তুলতে পারবেন কিনা। অনেকগুলো ফসল নষ্ট হয়ে গিয়ে সেখানে কিন্তু চারা জন্মগ্রহণ করেছে এবং রুদ্র না থাকার কারণে তারা সমস্যার মধ্যে পড়েছেন। অপরদিকে মৌলভীবাজারে গত 3 তারিখ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হলেও 6004 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে, কিন্তু কৃষকরা এখন পর্যন্ত একটি ধানও সেখানে দিতে পারেননি। তারা বলছেন যে তারা এখন পর্যন্ত খাবার ধানই সংগ্রহ করতে পারছেন না, সে কিভাবে তারা সেখানে বিক্রি করবেন। অপরদিকে আপনারা জানেন যে মৌলভীবাজার জেলাটি হচ্ছে বিদেশি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এই এলাকার বেশিরভাগই ধানি জমির মালিকরা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন এবং এখানকার বর্গা চাষিরা বেশিরভাগ ধান এখানে চাষ করে থাকেন এবং তারা বলছেন যে তাদের যে ধানগুলো চাষ করছেন তারা যেন সেই সরকারের প্রণোদনা বা সহযোগিতার জন্য তারা পান এবং তাদেরকে দেওয়া হয়। সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি 199 মেট্রিক টন এবং অপরদিকে 19 হেক্টর জায়গায় কিন্তু আউশ ধানের ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে ধান নিয়ে সবশেষ। হাওড়া অঞ্চলের ধান কাটা এবং মাড়াইয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দুদিন পর বগুড়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া সদরের খাদ্য গুদাম এলাকা থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজিদ, ধান সংগ্রহের কার্যক্রম কেমন দেখছেন? এবারে লক্ষ্যমাত্রা কেমন নির্ধারণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জানাবেন। হ্যাঁ রোশন, আপনি জানেন যে গত 3 মে কিন্তু সারা দেশে ধান চাল সংগ্রহের যে অভিযান, বিশেষ করে ধান সংগ্রহের যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং সেই দিনই কিন্তু সারা দেশে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বগুড়াতে ধান সংগ্রহ অভিযান 2 দিন পিছিয়ে কিন্তু আজকে হচ্ছে এবং আজকে সদর খাদ্য গুদামে যে ধান সংগ্রহ অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কৃষকরা তারা সরাসরি এখানে ধান দিবে এবং ধান দেওয়ার পরেই কিন্তু তারা টাকাটাও নগদ পাবে এখান থেকে, এটি করা হয়েছে। আর এই বছরে যে ধান সংগ্রহ সারা দেশে 5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে আর বগুড়াতে সংগ্রহ করবে 17,700 মেট্রিক টন ধান সংগ্রহ করবে এবং সেই অনুসারে কিন্তু এখানে কার্যক্রম আজকে শুরু হয়েছে এবং এই কার্যক্রম চলবে 31শে আগস্ট পর্যন্ত। এই কার্যক্রম কিন্তু চালু থাকবে। আর এই যে ধান চাল সংগ্রহ আর এখানে যে চালটি সংগ্রহ হবে সেটি হলো 72,000 মেট্রিক টন চাল সংগ্রহ হবে আর সারা দেশে কিন্তু 12 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ নির্ধারণ করেছে। আর কৃষকরা যেটি বলছেন সেটি হলো যদি সরকার ঠিক মতন ধান সংগ্রহ করে তবে তারা যে দামটি যেটি রয়েছে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য প্রাপ্তিটা তাদের কাছে সহজ হয়ে যাবে। আর এখানে এবার সরকার 36 টাকা কেজি ধরে ধান সংগ্রহ করবে, অর্থাৎ মন হলো 1440 টাকা মন ধরে কিন্তু ধান সংগ্রহ করবে। যেখানে বাজারে এখন যাচ্ছে ধানের যে দাম রয়েছে সেটা হলো 1000 থেকে 1100 টাকায় প্রতি মন ধান বিক্রি হচ্ছে, কিন্তু সরকারিভাবে 1440 টাকা কিন্তু ধান এখানে তারা কিনছেন। আর এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি যে কৃষকের অভিযোগ সেটি হচ্ছে তারা এই যে আর্দ্রতা নির্ধারণ করতে যায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সরকারি ঘরে ধান দিতে পারেন না, এই জন্য কিন্তু তারা কম দামে বাজারে বিক্রি করেন। যদি এটা একটু শিথিল করা যায় তবে হয়তো তারা ধানটা দিতে পারবেন এবং তারা ন্যায্য মূল্য পাবেন। তো এই ছিল রোশন আমার কাছে বগুড়ার যে ধান সংগ্রহ অভিযান
অভিযানে আজকে শুরু, তার সর্বশেষ। মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়ও। 1.5 মাসের মধ্যে সোমবার একদিনেই মারা গেছে 17 শিশু। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান, খুলনায় আছেন রামিম চৌধুরী এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই রাজশাহীর খবর জানতে চাই। মারুফ, এপ্রিলের যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তো হটস্পট বলা হয়েছিল রাজশাহীতে, এবার মে মাসের কি অবস্থা দেখছেন? সংক্রমণ কি আরো বৃদ্ধির দিকে কিনা? সেটি খানিকটা কমতে শুরু করলেও মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়ত কোনোদিন অনেক বেশি সংখ্যকভাবে কিন্তু ভর্তি হচ্ছে এবং কোনোদিন দেখতে পাচ্ছি যে স্বাভাবিকের তুলনায় খুবই কম ভর্তি হচ্ছে। তবে এই যে একদিন বেশি এবং একদিন কম, এটা আসলে অনেকটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র যারা এখানে হামের টিকা ইতিমধ্যে নিয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু দেখতে পাচ্ছি যে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম, কিন্তু যারা ইতিমধ্যে হামের যে টিকা সেটি গ্রহণ করেনি তাদের সংখ্যাটা কিন্তু স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে বলেও কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি হয়েছেন 8 জন এবং হাম উপসর্গ থেকে মুক্তি লাভ করে বাসায় ফিরেছেন 18 জন এবং 24 ঘন্টার ভিতরে একজনের শুধুমাত্র মৃত্যু ঘটনা ঘটেছে। এর আগে আমরা দেখেছি যে 2-3 দিন ধরে কোনো ধরনের মৃত্যুর ঘটনা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছিল না। হামের যে ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব সেটি আসলে অনেক সময় দেখা যায় যে সুস্থ রোগী থেকে, বিশেষ করে যারা অসুস্থ রোগী তাদের কাছ থেকে কিন্তু স্বাভাবিকভাবেই সুস্থ রোগীদের মাঝে ছড়িয়ে পড়ে। বিশেষ করে 5 থেকে 9 মাস বয়সী যেসব শিশু আছে তাদের ভিতরে এই রোগের আক্রান্ত হওয়ার প্রবণতাটা কিন্তু বেশি বলে চিকিৎসকরা মনে করছেন, কারণ তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি সাধারণভাবে অনেকটাই কম থাকে। কারণ এই বয়সে তাদের যদি শারীরিকভাবে সক্ষমতা বৃদ্ধির জন্য এবং রোগ থেকে মুক্তির জন্য এই হামসহ অন্যান্য যেসব টিকা কার্যক্রম আছে সেগুলোতে যদি অংশগ্রহণ না করে তাদেরকে টিকার আওতায় না নিয়ে আসা হয় তাহলে প্রতিনিয়ত এই যে সংক্রমণের সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাবে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত কয়েকদিনের চিত্র যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যুর সংখ্যাটা কিন্তু কমে গেলেও এখানে রোগীর যে হাম উপসর্গ নিয়ে ভর্তির যে সংখ্যা সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে যারা চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত তারা সার্বক্ষণিকভাবেই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সেবার যে হাত সেটি কিন্তু বাড়িয়ে দিচ্ছেন এবং তারা তাদের জায়গা থেকে চিকিৎসা সেবা আরও যতভাবে বাড়ানো যায় সেই কাজটি কিন্তু করে যাচ্ছেন। এখন আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী। এখন আমরা তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। উপসর্গ নিয়ে কিংবা হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কিন্তু থামছে না। গতকালকেও একটি শিশু মারা গেছে, আজকেও 24 ঘন্টা একটি শিশু মারা গেছে। অর্থাৎ 1 মাসের বা কিছু সময় একটু বেশি ব্যবধানে 25 জন শিশু কিন্তু হামের উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে মারা গেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বারবার গণমাধ্যম থেকে যেটা বলছি, জানিয়ে আসছি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন যে ওয়ার্ডটি রয়েছে সেখানে পেডিয়াট্রিক আইসিইউ না থাকার কারণে শেষ মুহূর্তে এসে যখন তীব্র নিউমোনিয়া, শ্বাসকষ্ট, মেনিনজাইটিস, ডায়রিয়া নিয়ে যখন রোগীগুলো ভর্তি হয় তখন কিন্তু তাকে শেষ মুহূর্তে আইসিইউ সাপোর্টটা দেওয়া যাচ্ছে না। ডাক্তার থেকে শুরু করে চিকিৎসক, নার্স সবাই খুব হিমশিম খাচ্ছে এই হামের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে। যেটা চিকিৎসকরা বলছেন যে এই সময় খুবই প্রয়োজন একটি পেডিয়াট্রিক আইসিইউ সাপোর্ট। সেটি দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতা, দাপ্তরিক জটিলতার কারণে কিন্তু এখনও পর্যন্ত সেটি চালু করা দূরের কথা, এখন পর্যন্ত সেটি ব্যবস্থা হয়নি। যেটা আমরা দেখতে পেরেছি যে শুধু বিভাগ নয়, ময়মনসিংহ বিভাগের পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকেও কিন্তু প্রচুর রোগী কিন্তু আসছে। আজকে যে শিশুটি মারা গেছে, 7 মাসের যে মেয়ে শিশুটি মারা গেছে, সেও টাঙ্গাইল মধুপুর থেকে এসেছে। অর্থাৎ বিভাগের অন্যতম যে ভরসার স্তম্ভ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আসার পর যে চিকিৎসা সেবা সেটি কিন্তু ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আমরা ডাক্তাররা যেটা বলছেন যে যেহেতু আইসিইউ সাপোর্টটা নিই, তারপর তারা বাবল সিপেপ দিয়ে কোনোভাবে আসলে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে। অর্থাৎ 7 মাস থেকে 5-6 মাসের যারা একেবারে শিশু রয়েছে, নবজাতক, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাদের একেবারে হাম হলে যে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু একেবারে কমে যায়। প্রচণ্ড ছোঁয়াচে তীব্র নিউমোনিয়া, শ্বাসকষ্ট থাকার পরে কিন্তু সেটি আরও তীব্র আকার ধারণ করে। অনেক দরিদ্র রোগী আছেন যাদেরকে ঢাকা রেফার করতে বললেও কিন্তু অনেক সময় তারা ঢাকায় যায় না বা উন্নত চিকিৎসা নেওয়ার মতো সক্ষমতা থাকে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিটা থেকে যায়। চিকিৎসকরাও যেটা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে পেডিয়াট্রিক আইসিইউটা স্থাপন করা না গেলে এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়বে।
যেটা এছাড়া যদি টিকাদানের কার্যক্রম বলি, চিকিৎসকরা যেটা বলছেন টিকা মূলত প্রধান এর প্রতিকারের লক্ষ্য, কিন্তু যেহেতু হামটা এবারের যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটি কিন্তু এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে, সুতরাং টিকাদান কার্যক্রম প্রত্যেকটি উপজেলায় কিন্তু চলছে। পাশাপাশি এই হামের সংক্রমণও কিন্তু প্রতিনিয়তই বেড়েই যাচ্ছে। 124 ঘন্টায় নতুন করে আরও 19 জন রোগী ভর্তি হয়েছে এবং 21 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং 79 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। বিভাগে 1 মাসের বেশি সময় ধরে 1088 জন রোগী কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে, 994 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে। আমরা এখন খুলনায় যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রামিম। রামিম, জানাবেন খুলনায় কি অবস্থা হামের সবশেষ? ইমতিয়াজ, খুলনাতে কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বললেই চলে। আমরা দেখেছি যে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে হামের জন্য একটি আলাদা ইউনিট করা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে প্রায় 30 জনের মতো রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে খুলনা জেলার কথা যদি আমরা বলি, খুলনা জেলাতে কিন্তু এর সংখ্যা 11 জন এই ভর্তির সংখ্যা। তবে অন্যান্য জেলা থেকে প্রায় 15 থেকে 20 জন রোগী কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে চিকিৎসা নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, পিরোজপুর জেলা থেকে একজন এসেছেন, তিনি তার একজন শিশুকে নিয়ে 9 মাসের। তিনি বলছিলেন যে সেখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু তাদের চিকিৎসা ঠিকমতো দেওয়া হয়নি এবং মাঝখানে তাদেরকে চিকিৎসা না দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু হামের যে মূল চিকিৎসা সেটি কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগীয় পর্যায়ের যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে কিন্তু রোগীর চাপ বাড়ছে। এখানকার চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে যারা রয়েছে শিশুরা, তাদেরকে আরও সচেতন হতে হবে তাদের অভিভাবকদের, কারণ 6 মাস থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এই হামের উপসর্গে এবং তারা বলছেন যে মূলত অসচেতনতার কারণে কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এখানে সামান্য উপসর্গ দেখলেই যেন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, নিজেরা যেন কোনো প্রকার ওষুধ না খাওয়ানো হয়, এমন কথা কিন্তু তারা বলছেন। এখানে হামে চিকিৎসা নিতে এসে মারা গেছেন এরকম সংখ্যা কিন্তু অনেকটাই কম। আমরা খুলনাতে দেখেছি যে গত মে মাস এবং চলতি মাস, এপ্রিল মাস এবং চলতি মাস সহ সব মিলিয়ে কিন্তু 2 জন রোগীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার মধ্যে একজন কিন্তু হামের উপসর্গ নিয়ে, একজন হামের মারা গেছেন, এমন কথা কিন্তু আমরা জেনেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি এবং এখানে কিন্তু প্রায় 30 জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা বিভাগের চিত্র যদি বলি, সবথেকে বেশি হামে আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে কুষ্টিয়াতে, তারপরে খুলনা রয়েছে, তারপরে বিভিন্ন জেলা রয়েছে। তবে সাতক্ষীরা, যশোর সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই আক্রান্তের সংখ্যা অনেকটাই কম বললে চলে। সেক্ষেত্রে সব মিলিয়ে বলে চলে যে খুলনা বিভাগে শুধুমাত্র কুষ্টিয়া এবং খুলনাতেই এই রোগীর সংখ্যা বেশি এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসছেন এই হামের উপসর্গ নিয়ে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে হামের সবশেষ খবর। খুলনা, ময়মনসিংহ এবং রাজশাহীতে হামের পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। 35 বছর পর গত 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন, যেটাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছিল আকাশচুম্বী প্রত্যাশা। কিন্তু নির্বাচনের ঠিক 6 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন না হওয়ায় প্রতিনিধিদের ওপর বাড়ছে শিক্ষার্থীদের ক্ষোভ। এদিকে ইশতেহারের প্রতিশ্রুতি ভুলে একে অপরকে দোষারোপে ব্যস্ত রাকসু নেতারা। তবে বাকি সময়গুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ নির্বাচিত প্রতিনিধিদের। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন মারুফ হাসান, ক্যামেরায় ছিলেন রায়হানুল ইসলাম। রাকসুতে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিলেন আবাসন সংকট নিরসন, খাবারের মান উন্নয়ন আর উন্নত চিকিৎসা সেবার। কিন্তু 6 মাস শেষে এসে সেই স্বপ্ন এখন ফিকে হতে শুরু করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ছোটখাটো কিছু লোক দেখানো কার্যক্রম ছাড়া বড় কোনো সমস্যা সমাধানে দৃশ্যমান কাজ করছে না রাকসু। সাধারণ শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা ব্যর্থ করতে আসলে তারা পুরোটাই পূরণ করতে আসলে তারা পুরোটাই ব্যর্থ। রাকসু যেগুলো আছে ইশতেহার ছিল তার মধ্যে মনে করেন যে যদি 100%-এর মধ্যে 20% করতো তাদের কাজগুলো 5 মাস হয়ে গেল, বাট আমরা কোনো কিছু তাদের অগ্রসর দেখলাম না।
ভিপি সহ 23টি পদের 20টিতেই জয় পায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। তারা 24টি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছিল। এর বেশিরভাগই বাস্তবায়ন করা অসম্ভব। রাকসুর প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে বলে জানান ছাত্র নেতারা। প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি যে রাকসু নির্বাচনের প্রায় 5 মাসের বেশি হয়ে গেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা কেন্দ্র ভিজিটেও যেতে পারেননি। শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিয়ে তারা পর্যাপ্ত পরিমাণে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের যাদের আবাসিকতা নেই তাদেরকে আবাসন ভাতার ক্ষেত্রে তারা কাজ করবে, কিন্তু এটা নিয়ে তারা ন্যূনতম কেন দূরতম কাজও আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পারি নাই। রাকসু শুধুমাত্র আমরা দেখছি বিভিন্ন সভা সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে রাকসুর প্রতিনিধিরা বলছেন 10 ভাগ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং 30 থেকে 40 ভাগ কাজ এখনও প্রক্রিয়াধীন। প্রশাসনের নানান সীমাবদ্ধতা ও জটিলতার মাঝেও কাজ চলমান রয়েছে বলে জানান তারা। 10% কাজ সম্পন্ন করতে পেরেছি, আর বাকি প্রায় 30-40% কাজ যেহেতু এগুলো চলমান ইস্যু, এজন্য এগুলো শুরু হয়েছে, এগুলো শেষ হলে তারপর এটা সম্পন্ন হবে আর কি। এই যে লাল ফিতার দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যটাই কমাইতে পারতেছি না আসলে। মানে আমাদের কাছে খুব করে মন চায় যে যেই ইশতেহারগুলো আমার ছিল, আমারগুলো একটাও অবাস্তব না, বা যে আমি পালন করতে পারবো না এমন কোনো কিছু দেই নাই। কারণ আমি যাদের সংস্পর্শে গেছি বা যাদের কাছে দেখছি যে কনস্টিটিউশনালি আমার ব্যারিয়ার আছে, অনেক কিছু আমি করতে পারবো না। অন্যদিকে রাকসুর গঠনতন্ত্রের বাইরে কোনো প্রতিশ্রুতি কেউ দিলে সেই দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নয় বলে জানান উপাচার্য। যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি আছে যে তারা কতটুকু কাজ করতে পারবে বা তাদের রাকসুর কাজ করার এখতিয়ার কোন এলাকায় বা কোন কোন এরিয়াতে। রাকসু নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয়েছেন এখন তাদের এখতিয়ারের ভিতরে যদি থাকে ইটস ওকে, এখতিয়ারের ভিতরে না থাকলে আমি তো এই সম্পর্কে আমার মন্তব্য করাই ঠিক না। প্রত্যাশা আর প্রাপ্তির এই বিশাল ফারাক ঘুচিয়ে নির্বাচিত প্রতিনিধিরা কবে নাগাদ শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দেবেন, এখন সেটিই দেখার বিষয়। মারুফ হাসান, এখন, রাজশাহী। আয় আগের তুলনায় কমেছে। মূলত পায়রা বন্দরের আয় কমাতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। 2023-24 অর্থ বছরে পায়রা বন্দর কেন্দ্রিক ঘাটতির পরিমাণ ছিল 244 কোটি টাকা। এমন অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না কর অঞ্চল বরিশাল। এদিকে 2024 সালের পরে পায়রা বন্দরে জাহাজ আসার সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব কমেছে বলে জানিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। মাহমুদুন নবীর তোলা ছবিতে বাকিটা জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশাল বিভাগের 6 জেলা নিয়ে বরিশাল কর অঞ্চল গঠিত। 2001-2002 অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল মাত্র 23 কোটি টাকা, আর বর্তমানে 2025-26 অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা 930 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 1071 কোটি 36 লাখ টাকা, কিন্তু 2024-25 অর্থ বছরে তা কমে গিয়ে দাঁড়ায় 850 কোটি 80 লাখ টাকায়। এই দুই অর্থ বছরেই হ্রাস পেয়েছে 220 কোটি 56 লাখ টাকা। 2024-25 অর্থ বছরে বরিশালের লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতির পরিমাণ ছিল 400 কোটি টাকা। পায়রা বন্দর থেকে আয় কমে যাওয়ায় ঘাটতির পরিমাণ বেড়েছে বলে জানান এনবিআর এর এই কর্মকর্তা। 23-24 অর্থ বছরের লক্ষ্যমাত্রাটা যে আমাদের যে ব্যাপক কালেকশনটা হয়, এটা সাধারণত পায়রা পোর্টের কনস্ট্রাকশন এবং ওইখানে কিছু পাথর আমদানির উচ্চকর্তন থেকে আমরা এটা পেয়েছিলাম, যেটা হয়েছিল 1071 কোটি টাকা। পায়রা পোর্টের যে প্রকল্প, ওই প্রকল্প শেষ এবং ওইখানে কোনো পাথর আমদানিও হয় না, যার কারণে আমাদের ওই উচ্চকর্তনটা প্রায় 244 কোটি টাকা আমরা এটা ফল করছে। পায়রা বন্দরের নির্মাণ কাজ 2013 সালের 19 নভেম্বর শুরু হয়। 2016 সালের 13ই আগস্ট আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। প্রথম অর্থ বছরে 10টি বিদেশি জাহাজ আসে পায়রা বন্দরে। 2023-24 অর্থ বছরে বিদেশি জাহাজের সংখ্যা ছিল 123টি, আর 2024-25 অর্থ বছরে আসে 85টি বিদেশি জাহাজ, যে কারণে কমেছে পায়রা বন্দরের আয়। এখন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম যখন বেশি থাকে তখন বন্দরের আয়ও যেমন বেশি থাকে, এনবিআর এর আয়ও কিন্তু তখন বেশি থাকে। 2025-26 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত বিদেশি জাহাজ আসে মাত্র 29টি। বন্দরের আয় কমে যাওয়ায় বরিশাল কর অঞ্চলের আয়ও কমে গেছে বলে জানান পায়রা বন্দরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
পায়রা বন্দর তার পূর্ণ নাব্যতার মধ্যে ছিল, তখন যে পরিমাণ রাজস্ব আমরা দিতে পারতাম, কিন্তু যখন 2024 সালের পরে আমাদের এই নাব্যতাটা আস্তে আস্তে কমে আসলো, ক্যাপিটাল ড্রেজিং শেষ হওয়ার পরে মেইনটেনেন্স ড্রেজিং হয় নাই, তখন জাহাজ আসার সংখ্যাগুলো কমে গেল। তো জাহাজ আসার সংখ্যা কমে যাওয়ার কারণে আমরাও ওই এনবিআর এর যে পার্সেন্টেজটা তখন ড্রাস্টিক্যালি কমে গেল। 2023-24 অর্থ বছরে পায়রা বন্দর থেকে আয় হয়েছিল 259 কোটি 4 লাখ টাকা, আর 2024-25-এ আয় হয়েছে মাত্র 18 কোটি 65 লাখ টাকা। দেশের 4টি পথের মধ্যে সবচেয়ে পরিবহন ব্যয় কম হয় নৌপথে। বরিশাল বিভাগ নদ নদী বেষ্টিত হওয়া সত্ত্বেও এখানে গড়ে ওঠেনি খুব একটা শিল্পায়ন, আর এ কারণে রাজস্ব আদায়ের পরিমাণও তুলনামূলক অন্যান্য বিভাগের চেয়ে কম। পায়রা বন্দর হওয়ার পর রাজস্ব আয়ের পরিমাণ বেড়েছিল, তবে পায়রা বন্দরের আয় কমে যাওয়ায় এখানে রাজস্ব আয়ও কমে গেছে। এই অবস্থার উন্নতির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর ঠিক 2 মাস 6 দিন পর আগামীকাল বিকল্প পথে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। এর মাধ্যমে অবসান হচ্ছে ইস্টার্ন রিফাইনারির কাঁচামালের সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হাজেরা শিউলি। শিউলি, অয়েল ট্যাঙ্কারটি বন্দরে কখন ভিড়বে, আর এই চালানের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির কাঁচামালের যে সংকট দেখা দিয়েছে তা কতটা কমবে বলে আশা করছেন কর্তৃপক্ষ? রওশন, অয়েল ট্যাঙ্কারটি বর্তমানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে আছে এবং সেটি প্রায় 240 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে এবং আগামীকাল সকাল 11টা থেকে দুপুর বেলা 12টা নাগাদ এটি চট্টগ্রাম বহির্নোঙর অর্থাৎ কুতুবদিয়ায় নোঙর করার কথা রয়েছে এবং সেখান থেকেই কিন্তু লাইটারের জাহাজে করে এই যে ইস্টার্ন রিফাইনারি ডলফিন জেটি সেখানে তেল আনা হবে। তারপরে কিন্তু আসলে পাম্পিংয়ের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি যে ট্যাঙ্কার আছে সেখানে তেলটি পাঠানো হবে। তো যেহেতু ক্রুড অয়েলের অভাবে বা কাঁচামালের অভাবে ইস্টার্ন রিফাইনারি গত 13 এপ্রিল মূল যে দুটি ইউনিট সেই দুটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ যুদ্ধের আগে মধ্যপ্রাচ্য থেকে ইস্টার্ন রিফাইনারি তেল ও ক্রুড অয়েল আমদানি করেছিল। এরপর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে অপরিশোধিত তেল আমদানি বন্ধ হয়ে যায় এবং ইস্টার্ন রিফাইনারি যে পরিশোধনের যে ইউনিট সেটি শুধুমাত্র 2 ধরনের তেলই পরিশোধন করতে পারে। একটি হচ্ছে আরাবিয়ান লাইট, আরটি হচ্ছে মারবান লাইট এবং এই 2 ধরনের ক্রুড অয়েল মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। তো সৌদি আরব থেকে জাহাজটি যাত্রা করেছে গত 21শে এপ্রিল এবং প্রায় 17 দিন পর আগামীকাল এটি পৌঁছাবে এবং কর্তৃপক্ষ আশা করছে এরপর কিন্তু আর অপরিশোধিত তেলের সংকট আপাতত তাদের থাকছে না এবং এই মাসেই আগামী 10 থেকে 11 মের মধ্যে আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসার কথা রয়েছে। তো তেলের চালানটি পৌঁছালেই কিন্তু ইস্টার্ন রিফাইনারি আবার পুরোদমে উৎপাদনে ফিরবে এবং কর্তৃপক্ষ আশা করছে 7ই মে থেকে তারা অর্থাৎ বৃহস্পতিবার থেকে হয়তো ইস্টার্ন রিফাইনারি ফের উৎপাদনে যাবে এবং ইস্টার্ন রিফাইনারি দেশের মোট যে জ্বালানি চাহিদা 70 লাখ মেট্রিক টন, এর মধ্যে বছরে প্রায় 15 লাখ টন জ্বালানি তেল পরিশোধন করে সেটি বিপণন করে থাকে বিভিন্ন অয়েল কোম্পানির মাধ্যমে, যেটি মোট জ্বালানি চাহিদার প্রায় 20%। তাই দেশের জ্বালানির যে সংকট বা জ্বালানি তেলের যে চাহিদা সেটি পূরণও কিন্তু ইস্টার্ন রিফাইনারি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেটি পুরোপুরি ক্রুড অয়েলের উপর নির্ভরশীল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেই সেই ক্রুড অয়েল আনা হয়ে থাকে। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। কোরবানিকে সামনে রেখে গবাদি পশুর রাজধানী খ্যাত সিরাজগঞ্জে গরু মোটাতাজাকরণে ব্যস্ততা বেড়েছে খামারিদের। গোখাদ্যের দাম বাড়ার কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খামার থেকে যুক্ত হয়েছেন রিফাত আহমেদ। রিফাত, কোরবানি ঘিরে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন? এবার কি পরিমাণ গরু বেচাকেনা হতে পারে, প্রত্যাশা কি তাদের? রওশন, যেটি বলছিলেন যে আসলে সিরাজগঞ্জকে গবাদি পশুর রাজধানী বলা হয়, কারণ প্রতি বছরই আমরা যেটি দেখি যে সিরাজগঞ্জে প্রায় 6 লাখের বেশি কিন্তু গবাদি পশু এই কোরবানির ঈদের জন্য আসলে প্রস্তুত করা হয়। এবছরও আমরা যে পরিসংখ্যানটি দেখেছি যে প্রায় 6,17,000 গবাদি পশু কিন্তু এবারের কোরবানির ঈদের জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং এর মধ্যে 1.5 লাখ গরু সহ ছাগল ভেড়া রয়েছে, প্রায় 4 লাখের বেশি কিন্তু রয়েছে।
বুঝতে পারছেন যে একটি বিপুল পরিমাণ গবাদি পশু কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে এবং জেলার যদি চাহিদা বলি যে জেলায় প্রায় 3 লাখ গবাদি পশুর কিন্তু চাহিদা রয়েছে এবং বাকি যে গবাদি পশু সেটি কিন্তু উদ্ধৃত থাকে, সেটি কিন্তু জেলার বাইরে যে উপজেলা কিংবা জেলার বাইরের অন্যান্য জেলাগুলো রয়েছে সেগুলো এলাকা থেকে কিন্তু পাইকাররা এসে এই গবাদি পশুগুলো ক্রয় করে নিয়ে যান। আমি আজকে যে খামারটিতে রয়েছি এটি ছোয়ামনি অ্যাগ্রো ফার্ম। এখানে প্রায় 100টির বেশি কিন্তু গরু এবারের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং 1 লাখ থেকে শুরু করে 5 লাখ 5.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খড় এবং ঘাস সহ প্রাকৃতিক উপায়ে কিন্তু এই গবাদি পশুগুলো প্রস্তুত করা হয় এবং আমরা বেশ কয়েকটি এই অ্যাগ্রো ফার্ম ঘুরে দেখেছি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকমই আসলে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু প্রস্তুত করা হচ্ছে। তার কারণ হলো যে প্রাকৃতিক উপায়ের যে প্রস্তুত করা গবাদি পশুগুলো এগুলোর চাহিদা কিন্তু সিরাজগঞ্জের বাইরে সহ সারা দেশে রয়েছে, যে কারণে আসলে খামারিরা প্রত্যেক বছর এই প্রাকৃতিক উপায়ে কিন্তু এই গবাদি পশুগুলো প্রস্তুত করেন এবং সিরাজগঞ্জে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 46টির বেশি কিন্তু হাট বসবে। এই হাটগুলোতে ইতিমধ্যে পাইকাররা আসছে এবং এখান থেকে গরু কিনে কিন্তু ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। তো তাদের আসলে এই ঈদ যত ঘনিয়ে আসছে প্রস্তুতি বাড়ছে এবং খামারিদের পরিচর্যায় কিন্তু প্রস্তুতি বেড়ে চলেছে। তো এই ছিল রওশন আমার কাছে সিরাজগঞ্জের খামার থেকে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিফাত আহমেদ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।